সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এই নবম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর উপর চতুর্থ ক্লাসে আমি এস এম আব্দুল্লাহ ফাতিল। আমরা আজকে আলোচনা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যার অধীনে থাকবে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আমরা আরো জানবো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা এই পর্যায়ে আলোচনা করব মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। পর্যায়বৃত্ত ধর্মকে আমরা ইংরেজিতে বলছি পিরিয়ডিক প্রপার্টিজ, অর্থাৎ যে ধর্মগুলো পর্যায়ক্রমে কি হয়, পরিবর্তিত হয়, অর্থাৎ পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যেমন একটা পর্যায় সারণীতে যত আমি বাম থেকে ডান দিকে যাব ততই কি আমার দেখবো যে যে ভিন্ন ভিন্ন ধর্মগুলো আছে, যেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করতে যাচ্ছি, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি যে ব্যাপারগুলো আছে, এগুলো ভিন্ন ভিন্ন যে ধর্মগুলো আছে, এগুলো কিন্তু যতই আমি পর্যায় সারণীতে বাম থেকে ডানে যাব কিংবা কোনো একটি গ্রুপে উপর থেকে নিচে যাব ততই কি হবে, তারা একটি নির্দিষ্ট ধারা রক্ষা করে পরিবর্তিত হবে। তো এই ধর্মগুলোর মধ্যে প্রথম যে ধর্ম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টিজ। তো নরমালি ধাতব ধর্ম বা ধাতুর যে বৈশিষ্ট্য আমরা জানি যে তারা সাধারণত কি হয়, উজ্জ্বল বা চকচকে হয়, এবং তাদেরকে যদি আমরা আঘাত করি তাহলে ধাতব শব্দ হয় এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয়। আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা বলি যে যে সকল মৌল সাধারণত এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে আমরা বলি ধাতু, এবং এই যে ধর্মটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে আমি নিজে ধনাত্মক আয়নে পরিণত হব, এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে ধাতব ধর্ম। তো আমরা যদি ধাতব ধর্মের উদাহরণ দেখি, যেমন আমরা যদি গ্রুপ 1 এর একটি মৌল নেই, যেমন লিথিয়াম, আমরা বুঝতেই পারছি এটি একটি ধাতু। তো গ্রুপ 1 এ লিথিয়াম সে কি করে, সে খুব সহজে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়ামের যে ধনাত্মক আয়ন সেটিতে পরিণত হয়। এখন আমরা যদি একটু পর্যায় সারণীতে দেখি, গ্রুপ 1 এ যে লিথিয়াম আছে, এই লিথিয়াম এই গ্রুপে আমি যত উপর থেকে নিচের দিকে যাব আমার ধাতব ধর্ম তত বাড়বে, এবং যত বাম দিক থেকে ডান দিকের দিকে যাব তত আমার ধাতব ধর্ম কমবে। আমি যে কোনো একটি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমার আরেকটি মনে রাখতে হবে না। মানে আমি যদি পর্যায় ভিত্তিক যে সম্পর্ক আছে সেটা যদি আমি মনে রাখি, অর্থাৎ পর্যায় ভিত্তিক সম্পর্কটা কি, মানে পর্যায় দিয়ে আমি যে সম্পর্কটা বললাম যে যত আমি বাম থেকে ডান দিকে যাব ধাতব ধর্ম কমবে, তাহলে একটু বুদ্ধি করে বলো তো যে কোন একটি গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হবে, নিশ্চয়ই কি তার উল্টাটা হবে, বাড়বে। কেন, সেটি আমরা এবার জানবো। আমরা যদি একটু খেয়াল করি যে লিথিয়াম যেই পর্যায়ে আছে, আমরা যদি লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো কিন্তু ধাতু, এরা খুব সহজে কি ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। আমরা জানি ধাতু মাত্রই কি ইলেকট্রন ছেড়ে দিতে পারে। আমরা ধাতু সংজ্ঞায়িত এটাই বললাম যে যারা বা যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে আমরা বলি কি ধাতু। তো এই লিথিয়াম, বেরিলিয়াম এরা কিন্তু খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। কিন্তু একই পর্যায়ে আমরা দেখব সর্বডানে কারা আছে, অক্সিজেন, ফ্লোরিন, আমরা কিন্তু জানি যে এরা কিন্তু ধাতু না। এই অক্সিজেন এবং ফ্লোরিন আমরা দেখব যে এদের বাইরের শক্তি স্তরে যথাক্রমে 6টি এবং 7টি করে ইলেকট্রন আছে। তো তারা একটি ইলেকট্রন ছেড়ে দিতে চায় না। আমরা একটু যদি দেখি যে গ্রুপ 1 এ যে লিথিয়াম আছে সে কোন পর্যায়ে আছে বলতো, সে দ্বিতীয় পর্যায়ের মৌল। এই দ্বিতীয় পর্যায়ে আছে লিথিয়াম, বেরিলিয়াম, এদের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি করে বলতো, লিথিয়ামের জন্য আছে 1টি, বেরিলিয়ামে আছে 2টি। তো লিথিয়াম যদি তার বাইরের শক্তি স্তর থেকে, যদি আমি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, যে লিথিয়াম তার বাইরের শক্তি স্তর থেকে যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার ইলেকট্রন হয়ে যাবে কয়টি, 2টি। অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস কিন্তু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের মতো হবে, অর্থাৎ 1s2 হয়ে গেল। এখন হিলিয়ামের মতো সে কেন হতে চায়, কারণ হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি গ্রুপ 18 এ যে মৌলগুলো আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এবং এই নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আমরা কিন্তু ক্লাসের পরের অংশ আলোচনা করব। আমরা মনে রাখবো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারোর সাথে তারা ইলেকট্রন শেয়ার বা ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন আদান প্রদানে তারা যুক্ত হয় না, তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তারা স্থিতিশীল অবস্থায় থাকে। এই অবস্থায় সবাই থাকতে চায়, সব মৌলই কিন্তু কি নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো স্থিতিশীল থাকতে চায়। তো লিথিয়াম তার বাইরের শক্তি স্তর থেকে যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কিন্তু কার মতো হতে পারে, নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারে। একইভাবে বেরিলিয়াম তার বাইরের শক্তি স্তরে কি 2টি ইলেকট্রন আছে। তো এই যে বেরিলিয়ামের বাইরের শক্তি স্তরে যে 2টি ইলেকট্রন আছে আমরা দেখতে পাচ্ছি, তো এই 2টি ইলেকট্রন সে যদি ছেড়ে দেয় তাহলেও কি সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাই পর্যায় সারণীতে বাম দিকে যে মৌলগুলো আছে তাদের জন্য ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ, তাদের জন্য ধনাত্মক আয়নে পরিণত হওয়া সহজ, অর্থাৎ তাদের জন্য ধাতব ধর্ম দেখানো সহজ। আমি কিন্তু বলেছি যে যে সকল মৌল ইলেকট্রন ছেড়ে দিতে পারে এক বা একাধিক,
ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাদেরকে আমরা কি বলি? ধাতু। তাহলে এই যে লিথিয়াম, বেরিলিয়াম তারা কিন্তু এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজেরা ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এই জন্যই আমরা বলছি যে পর্যায় সারণীতে বাম দিকে যে মৌলগুলো আছে তারা ধাতু, তাদের ধাতব ধর্ম বেশি। কিন্তু আমি যতই ডান দিকে যাচ্ছি, আমি যদি অক্সিজেন এবং ফ্লোরিনের কথা চিন্তা করি, দেখবো অক্সিজেনের বাইরে শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? আমরা দেখছি অক্সিজেনের বাইরে শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। আমি যদি ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিনের বাইরে শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। এই অক্সিজেন এবং ফ্লোরিন তারা পর্যায় সারণীতে তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। আমরা পর্যায় সারণীতে দেখেছিলাম যে লিথিয়াম এবং বেরিলিয়াম তারা পর্যায় সারণীতে তার কাছাকাছি যে ছিল অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল অবস্থা অর্জন করতে চেয়েছিল। এখন আমরা যদি পর্যায় সারণীতে দেখি তাহলে দেখব যে অক্সিজেন এবং ফ্লোরিনের কাছে আছে নিয়ন। এখন এই অক্সিজেন এবং ফ্লোরিন এরা কি করে? এরা কিন্তু আর হিলিয়ামের মতো হতে চায় না। তাদের পক্ষে বাইরের শক্তি স্তর থেকে এই 6টি বা ফ্লোরিনের বেলায় 7টি ইলেকট্রন ত্যাগ করার চাইতে ইলেকট্রন গ্রহণ করা সহজ। এখন একটু বুদ্ধি করে বলো তো, নিয়ন যে কিনা গ্রুপ 8 এর মৌল এবং আমি বলছি নিষ্ক্রিয় গ্যাস, তার বাইরের শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 8টি। প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 2টি। তো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, পরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। এখন দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে এখন ইলেকট্রন আছে 6টি। তাহলে সে যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে এবং ফ্লোরিন যদি 1টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে অক্সিজেন এবং ফ্লোরিন এদের ইলেকট্রনীয় যে কাঠামো সেটা কিন্তু কার মতো হয়ে যাচ্ছে? হুবহু নিয়নের মতো। এই জন্য আমরা দেখি যে অক্সিজেন এবং ফ্লোরিন এরা কিন্তু আর ইলেকট্রন ছেড়ে দেয় না, বরং এরা ইলেকট্রন গ্রহণ করে এবং এরা ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে যারা এইভাবে কি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিজেরা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে অধাতু। আমরা দেখব এই অধাতুগুলো কিন্তু ধাতুর মতো উজ্জ্বল, চকচকে বা আঘাত করলে যে ধাতব শব্দ হবে তা কিন্তু হয় না, এবং এরা কিন্তু তাপ বিদ্যুৎ পরিবাহীও হয় না। তাহলে আমরা কিন্তু ধাতু অধাতুর পার্থক্য বুঝে গেলাম। তাহলে আমরা কিন্তু ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম এই দুটো বিষয় সম্পর্কে জানলাম, এবং আমরা দেখলাম যে কিভাবে তাদের ধাতব ধর্মের হ্রাস বৃদ্ধি ঘটে বা অধাতব ধর্মের কিভাবে পরিবর্তন হয়। আমরা দুটো বিষয় আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করব পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার নিয়ে। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করতে গেলে আমরা যদি এই ছবিটির দিকে তাকাই, আমরা এই ছবিটির দিকে দেখছি যে বাম দিকে সবার উপরে যেই বৃত্তটা আছে সেটা যতই আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি সেটা কি বৃত্তের আয়তনটা বা বৃত্তের আকার কিন্তু ছোট হচ্ছে, আবার আমি যত উপর থেকে নিচের দিকে নামছি বৃত্তের আকারগুলো কিন্তু বড় হচ্ছে। এর মানে ধাতব ধর্মের বেলায় আমরা যে কথাটি বলেছিলাম তোমাদের কি মনে আছে? আমরা কিন্তু ধাতব ধর্মের বেলায় বলেছিলাম যে পর্যায় সারণীতে যত বাম থেকে ডান দিকে যাচ্ছি ধাতব ধর্ম কম ছিল। একইভাবে আমরা মনে রাখবো যে যত বাম থেকে ডান দিকে যাব পরমাণুর আকার কমবে, কোন একটি গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাব তত কি হবে? পরমাণুর আকার বাড়বে। কেন? এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা প্রথমে যদি একটু চিন্তা করি যে কোনো একটি পর্যায়ের দুটি মৌল নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যেমন আমরা যদি সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটি মৌল নিয়ে চিন্তা করি, এই দুটি মৌল কিন্তু একই গ্রুপের মৌল। অর্থাৎ সোডিয়ামের বাইরের শক্তি স্তরে আমরা জানি যে তৃতীয় শক্তি স্তর, এবং ম্যাগনেসিয়ামেরও সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর কিন্তু তৃতীয় শক্তি স্তর। এখন আমরা দেখব যে এই যে সোডিয়ামের যে সর্ববহিস্থ যে শক্তি স্তরটা অর্থাৎ 3 নম্বর যে শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এবং ম্যাগনেসিয়ামের তৃতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। আমরা যদি একই পর্যায়ে আরো একটি মৌল নেই, অ্যালুমিনিয়াম, তাহলে দেখব যে একই শক্তি স্তরে আরো একটি ইলেকট্রন বেড়েছে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের জন্য কিন্তু সর্ববহিস্থ প্রধান শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর, যেখানে আরো একটি ইলেকট্রন আছে, অর্থাৎ 3টি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন 1টি, ম্যাগনেসিয়ামের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন 2টি, অ্যালুমিনিয়ামের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন 3টি। অর্থাৎ আমি যতই কোন একটি পর্যায়ে বাম থেকে ডান দিকের মৌলগুলোর দিকে যাচ্ছি, আমি দেখছি যে শক্তি স্তর কিন্তু বাড়ছে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ছে। আচ্ছা, যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে, অর্থাৎ যত আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি আমার পারমাণবিক সংখ্যা বাড়ছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের কিন্তু 13। তাহলে এই যে যত বাম থেকে ডান দিকে যাচ্ছি আমার কিন্তু পারমাণবিক সংখ্যা বাড়ছে। এখন আমরা কি জানি? আমরা জানি পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকে? প্রোটন এবং ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন আছে সেটিও কিন্তু কি ক্রমান্বয়ে বাড়ছে যত আমি বাম থেকে ডানে যাচ্ছি। একইভাবে আমি বাইরের শক্তি স্তরেও কিন্তু দেখছি কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা বাড়ছে। সোডিয়ামের বেলায় ছিল 1টি, ম্যাগনেসিয়ামের বেলায় ছিল 2টি, অ্যালুমিনিয়ামের বেলায় ছিল 3টি। তাহলে এই যে নিউক্লিয়াসে যে প্রোটনগুলো ছিল, যেহেতু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে এবং নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন সংখ্যাও কি বাড়ছে, আমি দেখব যে নিউক্লিয়াসের প্রোটন এবং
বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রন এদের মধ্যে আকর্ষণটা কিন্তু বেশি হয়, যার জন্য আমি দেখবো যে যতই বাম থেকে ডান দিকে যাব, যেমন সোডিয়ামের বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তো সোডিয়ামের নিউক্লিয়াসে যে প্রোটন আছে সেই প্রোটন কর্তৃক বাইরের শক্তি স্তরের ইলেকট্রনকে টেনে ধরার যে ক্ষমতা, অর্থাৎ সে যেহেতু আকর্ষণ করবে, প্রোটন ইলেকট্রনকে যেহেতু আকর্ষণ করবে, পরমাণুর আকার কিন্তু একটু কমে আসবে। একইভাবে ম্যাগনেসিয়ামের বেলায় দেখবো, ম্যাগনেসিয়ামেও কি হচ্ছে, যেহেতু পারমাণবিক সংখ্যা বাড়ছে, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কিন্তু বাড়ছে। এখন নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা বাড়ে, তাহলে বাইরের শক্তি স্তরের যে ইলেকট্রন আছে সেটাও কি হয়ে গেছে, সোডিয়ামের বেলায় ছিল একটি, ম্যাগনেসিয়ামের বেলায় হয়েছে দুটি। অর্থাৎ সে কি করবে, নিউক্লিয়াসের অধিক প্রোটন সে কিন্তু বাইরের শক্তি স্তরের অধিক ইলেকট্রনের সাথে আরো বেশি আকর্ষণ বল অনুভব করবে, ফলে সে কিন্তু বাইরের শক্তি স্তরকে আরেকটু কাছে টেনে আনবে, অর্থাৎ পরমাণুর আকার কিন্তু আরেকটু কমে গেল। অর্থাৎ যে রেডিয়াস বা ব্যাসার্ধ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আমার বাইরের শক্তি স্তরের যেই দূরত্বটা, যেটাকে আমরা বলছি পারমাণবিক ব্যাসার্ধ, সেটি কিন্তু কমে গেল। একইভাবে অ্যালুমিনিয়ামে দেখবো যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা বেড়ে দাঁড়ালো 13, অর্থাৎ তার প্রোটন সংখ্যা 13, ইলেকট্রনও 13। তো যেহেতু নিউক্লিয়াস আমি দেখতে পাচ্ছি যে প্রোটন সংখ্যা কত বের হয়েছে 13টি, অর্থাৎ তার বাইরের শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, বাইরের শক্তি স্তরে 3টি ইলেকট্রন আছে। যেহেতু আমরা দেখছি সোডিয়ামের বেলায় একটি, ম্যাগনেসিয়ামের বেলায় 2টি, অ্যালুমিনিয়ামের বেলায় 3টি, ক্রমান্বয়ে কিন্তু বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়েই চলেছে। তাহলে নিউক্লিয়াসের অধিক প্রোটন বাইরের শক্তি স্তরের অধিক ইলেকট্রনকে কি করবে, আরো বেশি আকর্ষণ বলে টেনে ধরবে, তখন কি পরমাণুর আকার আরো কমে আসবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম কোনো একটি পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাব, যেহেতু আমার শক্তি স্তর বাড়ছে না, কিন্তু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়ছে, এবং এই প্রোটন ও ইলেকট্রনের অধিকতর আকর্ষণ বলের কারণে কি হচ্ছে, পরমাণুর আকার কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমরা দেখি কোন একটি গ্রুপের কথা যদি চিন্তা করি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের বেলায় আমরা দেখব যে যত আমি কোনো একটি গ্রুপে উপর থেকে নিচে নামবো, পরমাণুর আকার বাড়ছে। কেন? কারণ যতই আমি কোনো একটি গ্রুপে উপর থেকে নিচে নামছি, আমি দেখব শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার অর্থ কি, পারমাণবিক ব্যাসার্ধও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায়ে আমরা আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে, যাকে আমরা ইংরেজিতে বলি আয়োনাইজেশন এনার্জি। এখন এই আয়নীকরণ শক্তি আমরা কিন্তু একটু আগে দেখেছি যে ধাতু আয়নে পরিণত হতে চায়। কি ধরনের আয়ন? ধনাত্মক আয়নে। ধাতুর সাথে আয়নীকরণ শক্তির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আয়নীকরণ শক্তিকে আমরা এভাবে সংজ্ঞায়ন করি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করলে ওই মৌলের 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। আমরা একটু আরেকবার দেখার চেষ্টা করি যে আমরা কি বলতে চাই। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণের মাধ্যমে ওই মৌলের 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যেই শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলছি আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই যে আগে আমরা দেখেছিলাম যে লিথিয়াম কি করে, তার বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়ামের ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন এই যে বাইরের শক্তি স্তরে যে একটি ইলেকট্রন, এই ইলেকট্রন অপসারণ করতে আমাকে যে শক্তি দিতে হবে তাকেই আমরা বলছি আয়নীকরণ শক্তি। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আয়নীকরণ শক্তিকে কিন্তু আমরা কি বলছি, এটাও কিন্তু মৌলের একটি পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ আমরা পর্যায় সারণীতে যত বাম দিক থেকে ডান দিকে যাব বা কোনো একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে যাব, আমরা দেখব যে এই আয়নীকরণ শক্তি কিন্তু পরিবর্তিত হচ্ছে। কিভাবে? তার জন্য আমরা এই সূত্রটি মনে রাখতে পারি। অর্থাৎ R is inversely proportional to ionization energy। এখানে R দিয়ে আমি বুঝিয়েছি পারমাণবিক ব্যাসার্ধ, এবং আয়োনাইজেশন এনার্জি মানে তো আমরা বলেই দিলাম আয়নীকরণ শক্তি। এখন এই সম্পর্কের মানে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর মানে আমি পারমাণবিক ব্যাসার্ধ যদি দেখি যে বাড়ছে, তাহলে দেখবো আয়নীকরণ শক্তির পরিমাণ কমছে। আবার একইভাবে যদি আমি বলি পারমাণবিক ব্যাসার্ধ কমছে, তাহলে আয়নীকরণ শক্তি কিন্তু কি হবে? বাড়বে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো, আমরা কিন্তু ইতোমধ্যেই আলোচনা করে এসেছি যে কোনো একটি পর্যায়ে আমি যত বাম দিক থেকে ডান দিকে যাব, আমার পারমাণবিক ব্যাসার্ধ কি বাড়ছিল না কমছিল? আমরা দেখেছি যে যতই আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম, আমার পারমাণবিক ব্যাসার্ধ কম হচ্ছিল বা হ্রাস পাচ্ছিল। অর্থাৎ আমি যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এদেরকে নিয়ে চিন্তা করি, আমি কিন্তু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, অর্থাৎ আমি তৃতীয় পর্যায়ে ক্রমেই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। তো যত আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, সবার ডানে কে আছে? সিলিকন। এর মানে সবচেয়ে পারমাণবিক ব্যাসার্ধ কম কার হবে? অবশ্যই সিলিকনের। তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে কার? সিলিকনের। একইভাবে আমি যদি কোন একটি গ্রুপে উপর থেকে নিচের দিকে যাই, যেমন আমি যদি গ্রুপ 1 এর কথা বলি, অর্থাৎ ক্ষার ধাতুর গ্রুপ নিয়ে কথা বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কম হবে কার? পারমাণবিক ব্যাসার্ধ কম হবে লিথিয়ামের।
তাহলে আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি বেশি হবে কার? আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। অর্থাৎ লিথিয়াম যেহেতু এই গ্রুপে সবার উপরে আছে, অর্থাৎ নিশ্চয়ই তার পারমাণবিক ব্যাসার্ধ কি? কম। যত আমি উপর থেকে নিচে যাব ততই কি পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। এখন লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু কম, তার আয়নীকরণ শক্তি তাহলে কি হবে? এই সম্পর্ক মোতাবেক আয়নীকরণ শক্তি হবে বেশি। অর্থাৎ এই গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে তাদের মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। এবার যে আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তিকে আমরা ইংরেজিতে বলে থাকি ইলেকট্রন অ্যাফিনিটিস, সংক্ষেপে ইএ এভাবে অনেক সময় প্রকাশ করা হয়। এখন এই ইলেকট্রন আসক্তি আমরা একটু প্রথমে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ওই মৌলের 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। এবং এই ইলেকট্রন আসক্তিও একটি পর্যায়বৃত্ত ধর্ম। এবং এই বেলাতেও আমরা দেখব যে পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তি কমবে, এবং পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে ইলেকট্রন আসক্তি বাড়বে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি যে আমরা যদি কোনো একটি গ্রুপ নিয়ে, যেমন গ্রুপ 2 এর মৌলগুলো নিয়ে যদি চিন্তা করি, তাহলে গ্রুপ 2 এর সবার উপরে কে থাকে বলতো? সবার উপরে আছে বেরিলিয়াম এবং সবার নিচে আছে রেডিয়াম। আমরা জানি যে যে কোনো একটি গ্রুপে আমি যত উপর থেকে নিচের দিকে নামবো পরমাণুর আকার বাড়ে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, এই আর এর মান বাড়তে থাকে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার? বেরিলিয়ামের। নিশ্চয়ই ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে কার? বেরিলিয়ামের। একইভাবে যেহেতু আমরা দেখব যে গ্রুপ 2 এ যে মৌলগুলো আছে তাদের মধ্যে এই রেডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাই আমরা খুব সহজেই বলে দিতে পারি যে রেডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। একইভাবে আমরা যদি কোনো একটি পর্যায়ে কিছু মৌল নিয়ে চিন্তা করি, যেমন তৃতীয় পর্যায়ে কিছু মৌল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই 4টি মৌলে আমরা দেখব যে তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে সোডিয়াম দিয়ে এবং আমি ক্রমাগত ডান দিকে যাচ্ছিলাম, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে আমরা বলতেই পারি যে কোনো পর্যায়ে বাম থেকে যত ডানে যাই পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। তাহলে বলতেই পারি যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাহলে সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। আর এই 4টির মধ্যে সবচেয়ে ডানের মৌল হচ্ছে সিলিকন। তাহলে সবচেয়ে ডানের মৌল হওয়ার কারণে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান কি? সবচেয়ে কম, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। আমরা এভাবে খুব সহজে কিন্তু ইলেকট্রন আসক্তি পর্যায় সারণীর সাথে সম্পর্ক করে পড়তে পারি। এই পর্যায়ে আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তড়িৎ ঋণাত্মকতাকে আমরা ইংরেজিতে ডাকি ইলেকট্রোনেগেটিভিটি নামে। এখন এই ইলেকট্রোনেগেটিভিটিকে আমরা সংক্ষেপে অনেক সময় ইএন এভাবে প্রকাশ করে থাকি। আমরা এই বেলাতেও মনে রাখবো যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আমরা কি দেখতে পাই এই সম্পর্ক থেকে? যে তড়িৎ ঋণাত্মকতার মান কমবে। আবার পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তাহলে আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে। এখন আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে তড়িৎ ঋণাত্মকতা কি। আমরা যদি দুটি পরমাণু নেই, যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন, আমরা জানি হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে এবং ক্লোরিনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। তো আমরা শুধুমাত্র বাইরের শক্তি স্তরগুলো নিয়ে যদি একটু চিন্তা করি, কারণ যেহেতু বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো এই বন্ধন গঠনে অংশ নেয়, তাই আমরা এইভাবে দেখালাম। এগুলোকে আমরা বলি লুইস প্রতীক, যেগুলো আমরা উচ্চতর ক্লাসে শিখব। তো আপাতত আমরা একটু দেখছি যে হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে এবং ক্লোরিনের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন আছে 7টি। আমি শুধু বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো দেখিয়েছি। এখন এই হাইড্রোজেন পরমাণু তার 1টি ইলেকট্রন এবং ক্লোরিন তার বাইরের শক্তি স্তরে 1টি ইলেকট্রন, তারা নিজেদের মধ্যে শেয়ার করে একটি বন্ধন গঠন করে। এই যে আমি যে রেখাটি টেনেছি, এই রেখাকে আমরা বলছি বন্ধন। এবং এই ধরনের বন্ধনে কিন্তু একটি পরমাণু ইলেকট্রন দান করেছে, অপর একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এখানে কিন্তু দুটোই অধাতু এবং অধাতু কিন্তু ইলেকট্রন দান করে না। যদি এমন হতো যেখানে একটি ধাতু থাকতো তাহলে আমরা দেখতাম হয়তো একটি ধাতু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ওই ইলেকট্রনটাই আবার অধাতু গ্রহণ করছে। কিন্তু এখানে যেহেতু দুটোই অধাতু, তাহলে আমরা দেখব যে দুটো অধাতু বা দুটো অধাতব পরমাণু যখন তারা নিজেদের কাছাকাছি আসে তখন তারা এভাবে কি করে? উভয় পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে একটি বিশেষ ধরনের বন্ধন গঠন করে, যাকে আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে একটু বুদ্ধি করে বলো তো, এই সমযোজী বন্ধনে কয়টি ইলেকট্রন আছে? 2টি, কারণ একটি ইলেকট্রন শেয়ার করেছে হাইড্রোজেন আর একটি ইলেকট্রন শেয়ার করেছে ক্লোরিন পরমাণু। এখন এই যে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন কিন্তু উভয় পরমাণুর মাঝে বিস্তার করার কথা, কিন্তু সেটি না করে এই ইলেকট্রনগুলো ক্লোরিন পরমাণুর দিকে ঝুঁকে থাকে। কারণ কি? কারণ হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। অর্থাৎ সমযোজী বন্ধনে
যে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার ঘটে, সেই দুটি পরমাণুর মধ্যে কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকেই আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। এই ক্ষেত্রে হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, এই জন্য আমরা দেখি ক্লোরিন এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়। তো এই যে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটি, এটিও কিন্তু বললাম যে পর্যায় সারণীতে কি হয়, যে আমরা যত কোনো একটি গ্রুপে বাম দিক থেকে ডান দিকে যাব, আমরা দেখব পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, ফলে আমরা দেখব যে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে, এবং আমরা দেখব যে কোনো একটি গ্রুপে যত উপর থেকে নিচের দিকে নামবো, ততই আমার কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কমবে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা দেখলাম পর্যায় সারণীতে যে বিভিন্ন মৌলগুলো আছে, তাদের যে বেশ কিছু ধর্ম পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, অর্থাৎ যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন আসক্তি, এই ব্যাপারগুলো কিন্তু সম্পর্কে আমরা বেশ ভালো একটি ধারণা পেলাম। এই পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেয়া থাকবে। আজকের প্রথম বাড়ি কাজ, অর্ধধাতু বলতে কি বোঝায়, সিলিকন একটি অপধাতু, ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় যে বাড়ি কাজটি থাকবে সেটি হচ্ছে গ্রুপ 7 এর মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম দেখাও। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে, এবং স্কুল খোলার পর তোমরা এই সমস্যার সমাধানগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, যা কিনা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও, তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।